নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আশা করব তোমরা সবাই ভালো আছো। আমি নাজবুল জান্নাত, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আমি আজ তোমাদের ব্যবসায়ত্মক বিষয়ের সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা ক্লাসটি দেখার আগে তোমাদের পাঠ্য বইটির সঙ্গে রাখবে এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আমরা বলবো শিল্প কাকে বলে। সাধারণত ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকে শিল্প বলা হয়। যেমন আমরা যদি বলি যে আসবাবপত্র তৈরি, আসবাবপত্র কাঠ দিয়ে হয়, গাছ থেকে কাঠ, কাঠ থেকে আসবাবপত্র। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঁচামাল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্য রূপান্তর করা হচ্ছে। এবং জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে ব্যাপক অর্থে দুই ভাগে ভাগ করা যায়। এক, উৎপাদন শিল্প, দুই, সেবামূলক শিল্প। উৎপাদন শিল্প কাকে বলে? যে শিল্পে পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণের মাধ্যমে পণ্য উৎপাদন করা হয় তাকে উৎপাদনমুখী শিল্প বলে। উৎপাদনমুখী শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচা মালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পরিণত পণ্যে রূপান্তর করা হয়। যেমন বস্ত্রশিল্প। বস্ত্রশিল্প তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় তৈরি করা হয়। এখানে শ্রম ও যন্ত্রের ব্যবহার ঘটে। এছাড়াও সার, সিমেন্ট, চামড়া শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, এগুলো হচ্ছে উৎপাদন শিল্পের উদাহরণ। এবার আমরা জানব সেবা শিল্প। যে শিল্পে যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদের ব্যবহারের মাধ্যমে সেবামূলক কর্ম সম্পাদিত হয় তাকেই সেবা শিল্প বলে। যেমন মৎস্য আহরণ, নির্মাণ শিল্প, অটোমোবাইল, হাসপাতাল, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, এগুলোকে আমরা সেবা শিল্প বলবো। আমরা পরিবহনকেও সেবা শিল্প বললাম, কারণ আমরা যেমন গাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করি, তাহলে গাড়ি বা রেল লাইন, ট্রেন, এগুলো নির্মাণ করার জন্য মেধার ব্যবহার ঘটে। এরপরে আমরা জানব হচ্ছে মানুষের মূলধনের ধরন অনুযায়ী ব্যবসায়ের ধরন পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ বিনিয়োগকারীর মাপকাঠিতে উৎপাদ শিল্পকে 4 ভাগে ভাগ করা যায়। 1, কুটির শিল্প, 2, ক্ষুদ্র শিল্প। আমরা দেখতে পাচ্ছি ছবিতে ঝুড়ি, বাঁশ বেতের তৈরি ঝুড়ি, এগুলো ঘরে বসে তৈরি করা হয় বলে আমরা এগুলোকে কুটির শিল্প বলি। পাশে আরেকটি ছবিতে দেখতে পাচ্ছি কাঠের আসবাবপত্র তৈরি, সেখানে কিছু শ্রমিক নিয়োগ করা হয় বলে এগুলো ক্ষুদ্র শিল্প। এবার 3 হচ্ছে মাঝারি শিল্প। সেখানে আরও কিছু ব্যাপক মূলধনের প্রয়োজন হয়, পাশাপাশি শ্রমিক সংখ্যা বৃদ্ধি পায়। এরপর আমরা একটি দেখতে পাচ্ছি ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড, মানে সেখানে সিমেন্ট উৎপাদন করা হয়, এখানে মূলধনের পরিমাণও বেশি,
শ্রমিক সংখ্যা বেশি। ছাত্রছাত্রীরা, আমরা এবার একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে শুরুতে বেতের তৈরি জিনিসপত্র, তারপর লবণ উৎপাদন, আসবাবপত্র তৈরি, খাদ্যজাত শিল্প, সিমেন্ট কারখানা, এগুলোকে আমরা কোন শিল্পের অন্তর্গত বলবো তা তোমরা লিখবে। এবার আমরা একটি শিল্পের প্রকারভেদে তালিকা দেখতে পাচ্ছি, যা আমাদের সৃজনশীলের উত্তর করতে সহায়তা করবে। শুরুতে হচ্ছে কুটির শিল্প। কুটির শিল্পে প্রতি স্থাপন ব্যয় 5 লক্ষ টাকার নিচে, শ্রমিক সংখ্যা 10 জনের বেশি নয়। আমরা সাধারণত কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প গড়ে তোলা হয় তাকে আমরা কুটির শিল্প বলি। কুটির শিল্পকে আমরা পূর্ণকালীন ও খণ্ডকালীন উৎপাদন বলতে পারি। পূর্ণকালীন বা খণ্ডকালীন এ কারণে বলা হয়, কুটির শিল্পে যারা নিয়োজিত থাকে তারা কেউ পেশাভিত্তিক বছরে সারা বছর একই কাজ করে, আবার কেউ আছে কিছু সময় কৃষি কাজ করে আর কিছু সময় বাঁশ বেতের মাটির জিনিসপত্র তৈরি করে। এই জন্য এটাকে আমরা পূর্ণকালীন বা খণ্ডকালীন ইউনিট বলতে পারি। যেমন স্কুল ব্যাগ, মাদুর, বাঁশ বেতের তৈরি জিনিসপত্র, তাঁত বস্ত্র, হস্তশিল্প, ঝিনুক শিল্প ইত্যাদি। এবার হচ্ছে ক্ষুদ্র শিল্প। উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প বলতে এখানে আমরা যেখানে মূলধনের পরিমাণ 50 লক্ষ থেকে 10 কোটি টাকা নিয়োজিত এবং শ্রমিক সংখ্যা 25 থেকে 99 জন। সেবা খাতে মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা, শ্রমিক সংখ্যা 10 থেকে 25 জন। মাঝারি শিল্পে উৎপাদন খাতে মূলধনের পরিমাণ 10 কোটি টাকা অধিক 30 কোটি টাকার মধ্যে, শ্রমিক সংখ্যা 100 থেকে 250 জন। সেবা খাতে মূলধনের পরিমাণ 1 কোটি টাকা থেকে 15 কোটি টাকার মধ্যে, শ্রমিক সংখ্যা 50 থেকে 100 জন। এবার আসব বৃহৎ শিল্প। বৃহৎ শিল্পে উৎপাদন খাতে মূলধনের পরিমাণ 30 কোটি টাকার অধিক, শ্রমিক সংখ্যা 250 জনের অধিক। সেবা খাতে মূলধনের পরিমাণ 15 কোটি টাকা অধিক, শ্রমিক সংখ্যা 100 জনের অধিক। আমরা এবার যদি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদাহরণ দেখতে পাই, যে আমরা সাধারণত খাদ্যজাত দ্রব্য যেমন আটা, ময়দা, সুজি এগুলোকে ক্ষুদ্র মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যার ধরন অনুযায়ী বলবো। তারপর বস্ত্র শিল্প, কেমিক্যাল শিল্প, সিরামিক শিল্প, বনন শিল্প। বনন শিল্পের মধ্যে কাঠ, বাঁশ, বেতের তৈরি জিনিসপত্র এগুলোকে আমরা ক্ষুদ্র মাঝারি শিল্পের অন্তর্গত বলবো। আর বৃহৎ শিল্পের উদাহরণ হিসেবে আমরা বলবো মূলধন এবং শ্রমিক সংখ্যা অনুযায়ী কে আমরা বৃহৎ শিল্প নির্বাচন করতে পারি, যেমন সার শিল্প, সিমেন্ট শিল্প, বিদ্যুৎ উৎপাদন শিল্প, পাট ও পাটজাত শিল্প। এখানে আমরা বললাম যে সৃজনশীলে আমাদের এই 4টি সহায়তা করবে। যেমন আমি একটি সৃজনশীল বলবো, জনাব হাকিম তার 4 বন্ধুকে নিয়ে একটি চিনিকল স্থাপন করেন। এতে
তাদের ভূমি ও কারখানা ভবন ছাড়া 32 কোটি টাকা খরচ হয়। তাদের কারখানায় 350 জন শ্রমিক কাজ করে এবং উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় এর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে গয়ের প্রশ্ন বলছে, জনাব হাকিম ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত শিল্পটি কোন ধরনের? আমরা চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছি যে সৃজনশীলে আছে আমাদের 32 কোটি টাকা খরচ হয়। তাহলে 32 কোটি টাকা এবং 350 জন শ্রমিক কাজ করে। আমরা 32 কোটি টাকা দেখতে পাচ্ছি যে বৃহৎ শিল্পে উৎপাদন খাতে আছে 30 কোটি টাকার অধিক। তাহলে আমরা এখানে প্রয়োগের উত্তর বলবো বৃহৎ শিল্পের উৎপাদন খাত। এবং ঘয়ের প্রশ্ন বলছে, জনাব হাকিম তার বন্ধুদের মতো উদ্যোক্তারাই দেশের বেকারত্ব দূর করতে পারে। আমরা এখানে বলবো জনাব হাকিম ও তার বন্ধুদের মতো উদ্যোক্তারা দেশের বেকারত্ব দূর করতে পারেন বলে আমি মনে করি। কারণ এই বৃহৎ শিল্পের মাধ্যমে ব্যাপক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়, আর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। এবার আমরা এই ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, মাঝারি শিল্প যদি বড় করতে চাই, বা এখানে বলা হচ্ছে যে শিল্পের ক্ষেত্রে সফলতা অর্জন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হয়। প্রথমত আমরা বলবো হচ্ছে শিল্পের সফলতা অর্জন করতে গেলে আমাদের প্রথমত থাকতে হবে হচ্ছে কাঁচা মালের নিশ্চয়তা বা কাঁচা মালের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ যেখানে কাঁচা মাল সহজে পাওয়া যায় সে এলাকায় সেই শিল্প কারখানাটি গড়ে ওঠে। যেমন আমরা বলি সিলেটে চা বাগান, সিলেটের পাহাড়ি এলাকায় চা বাগান ভালো হয়, যার কারণ সেখানে চায়ের কারখানা গড়ে ওঠে। তাহলে এখানে কি কারণে গড়ে উঠেছে? কাঁচা মালের সহজলভ্যতার কারণে। এরপর বলা হচ্ছে বাজারের নৈকট্য। বাজারের নৈকট্য আমরা বলবো উৎপাদিত পণ্য বিক্রয় ও বিপণনের জন্য প্রয়োজন বাজার। অর্থাৎ যে পণ্যটি উৎপাদন করা হবে ওই উৎপাদিত পণ্যের কাঁচা মাল ক্রয়ের জন্য এবং উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য নিকটস্থ বাজার থাকতে হবে, যেখানে সহজে পণ্য কেনাবেচা করা যায়। 3. শ্রমিকের পর্যাপ্ত যোগান। অর্থাৎ আমরা ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পকে মূলত শ্রমঘন শিল্প বলি, কারণ এখানে একাধিক শ্রমিক নিজেরা কাজ করে থাকে। আমাদের দেশে দিন দিন আমাদের কুটির শিল্পের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই কুটির শিল্পকে আমরা যদি আরও উন্নত করতে চাই তাহলে আমাদের কারিগরি জ্ঞানের প্রয়োজন হয়। এই জন্য আমাদের প্রয়োজন অবশ্যই শ্রমিকদের দক্ষ করার। তাহলে আমরা যদি শ্রমিকদের দক্ষ করি, অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করি, তাহলে অবশ্যই পর্যাপ্ত শ্রমিকের যোগান দিতে পারব। এরপর পরিবহনের সুযোগ সুবিধা। উৎপাদিত পণ্যের কাঁচা মাল আনা নেওয়া করা এবং উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য পরিবহন সুযোগ সুবিধা থাকতে হবে। আমাদের এমন পরিবহন ব্যবস্থা বেছে নিতে হবে যেখানে আমরা কম খরচে পণ্য আনা নেওয়া করতে পারি। স্থানীয় বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ। স্থানীয় বৈদেশিক চাহিদা অর্থাৎ আমাদের দেশীয় ক্ষুদ্র কুটির শিল্প স্থানীয় চাহিদার উপর গড়ে ওঠে। অর্থাৎ যেমন এই যে বাঁশ বেতের জিনিসপত্র, এগুলো আমাদের স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে, মাটির জিনিসপত্র এগুলো স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়। আর এইসব জিনিসপত্র
নিজের দেশের চাহিদা পূরণের পর বিদেশে বাজারেও বিক্রি করা হয়। পুঁজির সহজলভ্যতা নিশ্চিত করা। ক্ষুদ্র কুটির শিল্পের জন্য স্বল্প পুঁজির প্রয়োজন হলেও সকল সময় উদ্যোক্তার পক্ষে পুঁজির যোগান দেওয়া সম্ভব হয় না। তাই কিছু কিছু সময় বিভিন্ন উৎস থেকে অর্থ ঋণ হিসেবে পাওয়ার সুযোগ থাকতে হবে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা। সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা অর্থাৎ এই যে কুটির শিল্প আমাদের দেশের ঐতিহ্যে ও গৌরবের প্রতীক, এগুলোকে যদি আমরা বিকশিত করতে চাই বা এর প্রসারতা বাড়াতে চাই, পণ্যের মান ভালো করতে চাই, তাহলে আমাদের সরকারি সুযোগের প্রয়োজন আছে। তাহলে আমাদেরকে সরকার ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এই শিল্পের বিকাশে বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। যেমন সরকার ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পের বিকাশে সহায়তা দান, তাঁত শিল্প রক্ষা, বেনারসি, জামদানি পল্লী এগুলোর ক্ষেত্রে বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। এরপর আমরা জানব এই যে ক্ষুদ্র ও কুটির শিল্প, মাঝারি শিল্প এগুলো অর্থনীতিতে কী অবদান রাখে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অগ্রগতির ক্ষেত্রে ক্ষুদ্র কুটির শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দারিদ্র্য বিমোচনে, কর্মসংস্থানের ক্ষেত্রে এর অবদান উল্লেখযোগ্য। দেশের ৯৬% শিল্প কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। কুটির শিল্প সাধারণত স্বল্প মূলধন, স্থানীয় কাঁচামাল, ব্যক্তিগত নৈপুণ্য, সৃজনশীলতা, পরিবারের সদস্যদের বিশেষ করে মহিলাদের কর্মশক্তি ব্যবহার করে এ জাতীয় শিল্পগুলো গড়ে ওঠে। এই শিল্পগুলির মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচন হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ হয়। অর্থাৎ গ্রামের যারা বেকার তারা মনে করে যে শহরে গেলে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, কিন্তু এই ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে তারা গ্রামেই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। বৈদেশিক মুদ্রা অর্জন অর্থাৎ দেশীয় চাহিদা পূরণের পর বিদেশের বাজারে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। এরপর আমরা সম্পদের সঠিক ব্যবহার। আমাদের দেশে অগণিত সম্পদ রয়েছে, সেগুলো শিল্পের ধরন অনুযায়ী ব্যবহার করে সঠিক কাজে লাগানো যায়। সর্বশেষ আমরা বলবো ইতিহাস ঐতিহ্য লালন, অর্থাৎ এই ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে যে সমস্ত পণ্য তৈরি করা হয় সেগুলো আমাদের দেশীয় ঐতিহ্যে, অর্থাৎ যেমন এই যে মাটির জিনিসপত্র, তারপরে যে আমাদের এখানে বলা হচ্ছে যে পাটজাত দ্রব্য, এগুলো নিজেদের ঐতিহ্য হিসেবে কাজ করে। এছাড়া যেমন আমরা জানি, প্রত্যেকেই জানি যে মসলিন কাপড় আমাদের দেশীয় ঐতিহ্য, এগুলো আমার বিদেশের বাজারে এর পরিচিতি লাভ করে থাকে। শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছ এবং প্রত্যেকটি বিষয় ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের এই অধ্যায় থেকে বাংলাদেশের শিল্প থেকে তোমাদের শিল্পের প্রকারভেদ এগুলি ভালোভাবে করবে, কারণ এটি তোমাদের জ্ঞান অনুধাবন, প্রয়োগ উচ্চতরের সহযোগিতা করবে এবং এই অধ্যায়টি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই অধ্যায়ে আছে বাংলাদেশের শিল্প, তোমার এখানে বলা হচ্ছে যে শিল্পের গুরুত্ব উচ্চতর দক্ষতায় সহায়তা করবে এবং শিল্পের বিকাশে করণীয়, তোমার প্রয়োগেও সহায়তা করতে পারে, উচ্চতরেও সহায়তা করতে পারে। তোমার এভাবে আসতে পারে যে শিল্প কারখানা স্থাপন করতে গেলে কোন বিষয়গুলি বিবেচনা করতে হবে, বা শিল্পের উন্নয়নের জন্য কোন বিষয়গুলি বিবেচনা করতে হয়, বা কৃষির উপর নির্ভর করে শিল্প কারখানাটি স্থাপন করেছিল, সেক্ষেত্রে তোমার শিল্পের বিকাশে করণীয়টি সহায়তা করবে। তো শিক্ষার্থীরা, আমি এবার তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে। তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে যে তোমার সেখানে
দেখা যাচ্ছে শিল্পের প্রকারভেদের একটি ছক আছে। শিল্পের প্রকারভেদের একটি ছক আছে। ওই ছকটি অর্থাৎ শিল্পের প্রকারভেদের ওই ছকটি তোমরা বাড়ির কাজ আকারে নিয়ে আসবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ।